গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমার আছে জল। প্রথম পর্ব। রেল স্টেশনের এত সুন্দর নাম আছে নাকি? সোহাগী। এটা আবার কেমন নাম? দিলু বলল, আপা কি সুন্দর নাম দেখেছ? নিশাত কিছু বলল না, তার ঠান্ডা লেগেছে। সারা রাত জানালার পাশে বসেছিল। খোলা জানালায় খুব হাওয়া এসেছে। এখন মাথা ভার ভার, কিছুক্ষণের মধ্যে হয়তো নাক দিয়ে জল ঝরতে শুরু করবে। দিলু বলল, আপা স্টেশনের নামটা পড়ে দেখো না প্লিজ। পড়েছি, ভালো নাম। দিলুর মন খারাপ হয়ে গেল। সে আশা করেছিল নিশাত আপাও তার মতো অবাক হয়ে যাবে, চোখ কপালে তুলে বলবে, ও মা কেমন নাম। কিন্তু সে আজকাল কিছুতেই অবাক হয় না। কথাবার্তা বলে স্কুলের জিওগ্রাফি আপার মতো। নিশাত বলল, দিলু দেখ তো বাবু কোথায়, দুধ খাবে বোধহয়। দিলু বাবুকে কোথাও দেখতে পেল না। এমন দুষ্টু হয়েছে, ওয়েটিং রুমে ঝাপটি মেরে বসে আছে হয়তো। কাছে গেলেই টু দেবে, ধরতে গেলে আবার ছুটে যাবে। ওয়েটিং রুমের সামনে এক গাদা জিনিসপত্রের সামনে বাবা দাঁড়িয়ে আছেন, বিরক্ত মুখ। তিনি দিলুকে দেখেই বললেন, এক একজন এক এক দিকে চলে গেছে, ব্যাপারটা কি? তোর মা কোথায়? জানি না তো, তোর মাকে খুঁজে বের কর। আমি পারবো না বাবা, আমি বাবুকে খুঁজছি। বাবুকে খুঁজলে তোর মাকে খোঁজা যাবে না, এরকম কথা কোথাও লেখা আছে? সবাই আজ এরকম কথা বলছে কেন? কোথাও বেড়াতে গেলে সবার খুব হাসি খুশি থাকা উচিত, কিন্তু এখানে সবাই কেমন রেগে রেগে কথা বলছে। রাগটা তার উপরই। ট্রেনে মা 3বার বললেন, দিলু পা নাচাচ্ছ কেন? পা নাচানো একটা অসভ্যতা, চুপ করে বসো। পা নাচানোর মধ্যে আবার অসভ্যতা সভ্যতার কি? যত আজগুবি কথা। দিলু বলো, তোর মাকে খুঁজে বের কর। আমার পাইপের তামাক রেখেছে কোথায় সে? আমি কি করে জানবো? আমি রাখলে আমি জানতাম, আমি তো রাখিনি। দিলুর বাবা ওসমান সাহেব রাগী চোখে মেয়ের দিকে তাকালেন। ওসমান সাহেবের বয়স 58, কিন্তু দেখায় আরও বেশি। শরীর হঠাৎ ভারী হয়ে গেছে, মাথার সমস্ত চুল পাকা। মেজাজের পরিবর্তনও হয়েছে হঠাৎ করেই। এখন আর কিছুতেই ধৈর্য রাখতে পারেন না। তিনি দিলুর উপর ঝাঁঝিয়ে উঠতে গিয়েও থেমে গেলেন। দিলুর বয়স এই মার্চে 14 হবে, নাকি 15। মেয়েদের এই বয়সটা অন্যরকম। এই বয়সে চেনা মেয়েগুলিকেও অচেনা লাগে, মনে হয় অন্য বাড়ির মেয়ে। এদের উপর কিছুতেই রাগ করা যায় না। দিলু পরেছে একটা ধবধবে সাদা স্কার্ট, পায়ের মোজা ও জুতা দুই লাল, মাথায় দুটি লম্বা বেনি। শীতের সকালে রোদে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বড় অচেনা লাগছে। এর উপর রাগ করা যায় না। ওসমান সাহেব বাক্স পেটরা হাতড়াতে লাগলেন। পাইপ ধরানোর ইচ্ছা হচ্ছে, অনিয়ম করা যায়। ছুটি হচ্ছে অনিয়মের জন্য। দিলু ওয়েটিং রুমে কাউকে দেখল না, তবে ওয়েটিং রুমের বাথরুমের দরজা বন্ধ। ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে। কেউ আছে নিশ্চয়ই। মা বোধ হয় বাবুকে বাথরুম করাচ্ছেন। দিলু ডাকলো, বাথরুমে কে? জল পড়ার শব্দ থেমে গেল। দিলু আবার বলল, বাবু তুমি? কোনো সাড়া নেই। তার মানে মা। মা একমাত্র ব্যক্তি যিনি বাথরুম থেকে কথা বলেন না। দিলু যদি বলে, মা গায়ে মাখার সাবানটা আছে, মা জবাব দেবেন না। বাথরুম থেকে কথা বলা নাকি অসভ্যতা। এর মধ্যে অসভ্যতার কি আছে? খুট করে দরজা খুলল। দিলু দেখল ভেজা মুখে জামিল ভাই বের হয়ে আসছেন। কি রে দিলু, এমার্জেন্সি নাকি? যা ঢুকে পড়। ছি, কি অসভ্যতা! জামিল ভাইয়ের একেবারেই কাণ্ডজ্ঞান নেই। মেয়েদেরকেও বাথরুমে যাবার কথা ওভাবে বলে নাকি? সে যে বড় হচ্ছে এটা কি জামিল ভাইয়ের চোখে পড়ে না? এখন শাড়ি পরলে অনেকেই তাকে আপনি করে বলবে। জামিল ভাই বোধহয় তাকে কখনো শাড়ি পরা দেখেনি। জামিল ভাই বাবুকে দেখেছেন? না। মাকে দেখেছেন? না। কেন? আপা খুঁজছে বাবুকে, বাবা খুঁজছে মাকে। ওরা মনে হয় স্টেশনের বাইরে হাঁটতে গেছে। চল যাই,
খুঁজে নিয়ে আসি। তোকে তো দারুণ লাগছে রে দিলু। ট্রেনে কি এই ড্রেসেই ছিলি নাকি? হুম। মাই গড, তখন তো চোখেই পড়েনি। জামিল দেখলো দিলু খুব লজ্জা পাচ্ছে। এর কারণ সে ঠিক বুঝতে, মেয়েটি কি বড় হয়ে যাচ্ছে নাকি? দেখতে দারুণ লাগছে, এই কথায় কান টান লাল করার মানে কি? জামিল তীক্ষ্ণ চোখে তাকালো। দিলু, তুই যেন কোন ক্লাসে এবার? ক্লাস 9-এ। ইস, আপনি যেন জানেন না। কোন গ্রুপ, সায়েন্স না আর্টস? সায়েন্স। বাপ রে বাপ, সায়েন্স! ইলেকট্রিক অঙ্কে গোল্লা খাবি তো? কেন? গোল্লা খাবো কেন? মেয়েরা অঙ্ক মানসাঙ্ক এসব জানে নাকি? জামিল পাঞ্জাবির পকেট থেকে চিরুনি বের করে বাথরুমের আয়নায় চুল আঁচড়াতে গেল। দরজা পর্যন্ত বন্ধ করল না। কি বাজে অভ্যাস! দিলু শুনল চুল আঁচড়াতে আঁচড়াতে জামিল ভাই গুনগুন করে গান গাচ্ছে। আজি এ বসন্তে এত ফুল ফোটে এত পাখি গায়। এই শীতে বসন্তের গান? দিলু বহু কষ্টে হাসি চেপে রাখল। সুরেরও কোনো ঠিক ঠিকানা নেই। বাথরুমে ঢুকলেই গান গাইতে হবে, এমন কোনো কথা আছে? চল দিলু, দেখি কাউকে পাওয়া যায় কিনা। ওসমান সাহেব একটা কালো ট্রাঙ্কের উপর বসে আছেন। তার মুখে বিরক্তির ভাব এখন আর নেই। পাইপে তামাক পাওয়া গেছে, পাইপ তৈরি করা হয়েছে। বাতাসের জন্য আগুন ধরাতে পারছেন না। জামিলদের বেরোতে দেখে হাসি মুখে বললেন, জামিল, আমাকে এখানে বসিয়ে এক একজন এক এক দিকে কেটে পড়েছে। ব্যাপারটা কি বলতো? সম্ভবত ছুটির দিন আপনাকে কেউ ভয়টায় পায় না, আপনাকে নিরীহ মনে করে। ওসমান সাহেব শব্দ করে হাসলেন। এত শব্দে তিনি কখনো হাসেন না। দিলুও হাসল। কাউকে হাসতে দেখলেই দিলুর হাসি পায়। ওসমান সাহেব বললেন, কীরকম মিসম্যানেজমেন্ট হয়েছে দেখলে? স্টেশনে জিপ নিয়ে থাকার কথা, জিপ তো নেই, একজন মানুষ পর্যন্ত নেই। এসে পড়বে, কিছু মুখে দেওয়া দরকার। এত বেলা হয়েছে, সবার খিদে পেয়েছে। বেলা কিন্তু চাচা বেশি হয়নি, মাত্র 7:30 বাজে। সকাল হয়েছে মাত্র। তাই নাকি? ওসমান সাহেব বেশ অবাক হলেন। জামিল বলল, আমি দেখি চায়ের ব্যবস্থা করা যায় কিনা। ওইখানে একটা চায়ের দোকান আছে, ওই চা কি মুখে দেওয়া যাবে? চেষ্টা করতে দোষ কি, লেট আস ট্রাই। ওসমান সাহেব আবার শব্দ করে হাসলেন। তার মেজাজ সম্ভবত ভালো হতে শুরু করেছে। দিলু হাসল। এখন বেশ পিকনিক পিকনিক লাগছে। নিশাত একটা কাঠের বেঞ্চিতে লাল চাদর গায়ে দিয়ে বসেছিল। রোদ পড়েছে তার মুখে। শীতের বাতাসে তার কপালে ছোট ছোট কিছু চুল নাচছে। সে বসে আছে বিষণ্ণ ভঙ্গিতে। তার ফর্সা গালে লাল চাদরের আভা পড়েছে। দিলু ফিসফিস করে বলল, আপা কত সুন্দর, দেখেছেন? হ্যাঁ, দেখলাম। আপাকে ডেকে সঙ্গে নিয়ে যাই? ডাকলেই হয়। দিলু ডাকলো, আপা, এই আপা। নিশাত ওদের দুজনকে দেখল, কিছু বলল না, মাথা ঘুরিয়ে নিল। মুখ ঘুরিয়ে নেওয়ার ভঙ্গিটি রাগী ভঙ্গি। সে এমন রাগ করে আছে কেন? আপা, আমাদের সঙ্গে যাবে? আমরা স্টেশনের বাইরে হাঁটতে যাচ্ছি। না, বাবু কোথায়? বাবু মার সঙ্গে, ওদেরই খুঁজতে যাচ্ছি। তুমিও চলো। না, আমি যাব না। চলো না আপা। এক কথা বারবার বলতে ভালো লাগে না, তোরা যা। দিলু অপ্রস্তুত হয়ে পড়ল। আপা মাঝে মাঝে এমন কড়া করে কথা বলে? এত সুন্দর একটি মেয়ে এরকম করে কথা বলবে কেন? দিলু হাঁটতে শুরু করলো। জামিল ভাই, এগুলো কি গাছ? জানি না কি গাছ। কৃষ্ণচূড়া নাকি? না, কৃষ্ণচূড়া না। কৃষ্ণচূড়ার পাতা তেঁতুল গাছের পাতার মতো। এগুলো খুব সম্ভবত জারুল। কচুরিপানার মতো ফুল হয় এদের, নীল রঙের, খুব সুন্দর। এই স্টেশনের নামটা কি সুন্দর, দেখেছেন? নামটার একটা গল্প আছে, জানো? কি গল্প? এখানে এক রাজা ছিলেন। রাজার একটি মাত্র মেয়ে। মেয়ের নাম সোহাগী। রাজ্যে পানির খুব কষ্ট। রাজা ঠিক করলেন এমন এক পুকুর কাটবেন যে রাজ্যে আর পানির কোনো কষ্ট থাকবে না। তিনি সত্যি প্রকাণ্ড এক পুকুর কাটলেন। কিন্তু আশ্চর্য, এক ফোঁটা পানি নেই। সে বছর খুব খরা।
রাজ্যের লোক হাহাকার করছে। রাজা শুকনো মুখে পুকুর পাড়ে বসে আছেন। তখন শুনলেন কে যেন বলছে, রাজন, তোমার কন্যাকে পানিতে নামিয়ে দাও, জল আসবে। রাজা সোহাগীকে নামিয়ে দিলেন এবং বললেন, কোনো ভয় নেই মা, জল আসতে শুরু করলে তোমাকে টেনে তুলে ফেলব। মেয়ে পুকুরে নামা মাত্রই চারদিক থেকে হু হু করে জল আসতে শুরু করলো। রাজা তাকে টেনে তুলতে পারলেন না। পুকুরটির নাম হলো সোহাগী পুকুর। জায়গাটার নাম হলো সোহাগী। জান, এটা সত্যি না বানিয়ে বানিয়ে বলছেন? বানাবো কেন? সোহাগী পুকুর সত্যি সত্যি আছে, জিজ্ঞেস করলেই জানতে পারবে। আর তুমি যদি ভরা পূর্ণিমা রাতে পুকুর পাড়ে বসে থাকো তাহলে সোহাগীর কান্নাও শুনবে। ওই মেয়েটি ভরা পূর্ণিমায় কাঁদে। কেন? পূর্ণিমা রাতে সে পুকুরে নেমেছিল, তাই প্রতি পূর্ণিমাতেই সে আসে। দিলু অন্যদিকে মুখ ফেরালো। তার চোখ ভিজে আসছে। তার খুব অল্পতেই কান্না পায়। নিশাত দেখল ওরা লোহার গেট পার হয়ে স্টেশনের ওপাশের কাঁচা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। জামিল ভাই গল্প করছেন হাত নেড়ে নেড়ে। কি গল্প কে জানে? মুগ্ধ হয়ে শুনছেন দিলু। দিলুকে আজ অন্য দিনের চেয়েও একটু বড় লাগছে। এত বড় মেয়ের স্কার্ট পরা ঠিক না, চোখে লাগে। মাকে বলতে হবে। লোকজন বিশেষ নেই চারদিকে, শুধু একজন বুড়ো খুব মন দিয়ে নিশাতকে দেখছে। এই প্রচণ্ড শীতেও তার গায়ে শুধু একটা গেঞ্জি। নিশাত প্রথমে ভেবেছিল ভিক্ষা চাই বুঝি, কিন্তু না, এ ভিক্ষুক নয়। ভিক্ষুকদের এতটা কৌতূহল থাকে না, তারা সরাসরি ভিক্ষা চায়, না পেলে চলে যায় অন্য কোথাও। নিশাতের নাক দিয়ে জল পড়তে শুরু করেছে। দুটি প্যারাসিটামল খেয়ে নেওয়া দরকার। নিশাত উঠে দাঁড়ালো। বুড়োটি বলল, কই যাইবেন গো মা? আশ্চর্য, কত সহজে মা ডাকলো। প্রশ্ন করাতেও কোনো সংকোচ নেই, যেন কতদিনের চেনা। আমরা যাব নীলগঞ্জ। ঢাক বাংলায়? জি। নিশাত চলতে শুরু করলো। তার পিছনে পিছনে গেঞ্জি গায়ে বুড়োটি আসছে। আরও কিছু জানতে চায় হয়তো। গ্রামের মানুষদের খুব কৌতূহল, ওরা প্রশ্ন করতে ভালোবাসে। জামিল একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। দিলু বলল, এখানে চা খাবেন? যা ময়লা। জামিল বলল, গ্রামে ঝকঝকে তকতকে রেস্টুরেন্ট কোথায়? এটা মন্দ কি? 12-13 বছরের একটা ছেলে চা বানাচ্ছিল। তার সামনে কাঠের একটা লম্বা বেঞ্চে রোদে পিঠ মেলে দুজন লোক বসে চা খাচ্ছে। তাদের একজন বলল, আপনারা যাইবেন কোনখানে? নীলগঞ্জ। ওরে ব্যাস, মেলা দূর, যাইবেন কেমনে? জিপ আসার কথা, রাস্তা তো ঠিক নাই, জিপ গাড়ি আউনের পথ নাই। তাই নাকি? যে এইজন কি আপনার মাইয়া? না, আমার বোন। দিলু দেখল দুটি লোকই গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে। তার বড় অস্বস্তি লাগতে লাগলো। জামিল ভাই, এই বেঞ্চে বসেই চা খাবেন নাকি? লোক দুটির কৌতূহলে সীমা নেই। একজন বলল, সাব, আপনার নাম? আমার নাম জামিল। আপনি করেন কি? মাস্টারি করি ভাই। দেখে একটু বসার জায়গা দেন। দিলু অবাক হয়ে দেখল ওরা সবাই বেঞ্চি ছেড়ে দিয়ে মাটিতে বসলো। আগের মতোই তাকিয়ে রইল অবাক হয়ে, এতটুকু সংকোচ নেই। জামিল বলল, দেখি 2 কাপ চা দাও তো। দিলু, খাবি তো? খাবো। লোক দুজনের একজন বলল, বুঝলু, সাবরের মাইয়াডারে কুকি বিস্কুট দে, খালি পেটে চা খাওয়ান ঠিক না। ছেলেটি দুটি লম্বা বিস্কিট হাতে করে এগিয়ে দিল। দিলু নিল না, কিন্তু জামিল নিল এবং চায়ে ভিজিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো। কি যে সব কাণ্ড জামিল ভাইয়ের, দেখতে বড় মজা লাগে। রেহানা বাবুকে নিয়ে অনেক দূর চলে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল সাব্বির। সাব্বির তার দুঃসম্পর্কের ভাগ্নে। সাব্বিরের এখানে আসার কথা ছিল না, হঠাৎ করে এসেছে। এই হঠাৎ করে আসার অন্য কোনো অর্থ আছে কি না রেহানা তা বুঝতে চেষ্টা করছেন। কিন্তু 26 ছেলেটি হয় খুব চাপা কিংবা অতিরিক্ত চালাক। তার হাবভাবে কিছুই বোঝার উপায় নেই।
রেহানার ধারণা ছিল ট্রেনে সাব্বির নিশাতের আশেপাশে বসতে চেষ্টা করবে এবং গল্প টল্প করবে। সে তেমন কিছু করেনি, বসেছে কোণার দিকে। কিছুক্ষণ অত্যন্ত মন দিয়ে একটা কমিক পড়েছে। 30-32 বছর বয়সের একজন মানুষ মুগ্ধ হয়ে কমিক পড়ছে, ব্যাপারটা তার ভালো লাগেনি। কমিক শেষ হওয়া মাত্র সে জানালায় হেলান দিয়ে ঘুমোতে চেষ্টা করেছে কিংবা ঘুমিয়ে পড়েছে। নিশাতের দিকে তার কোনো রকম আগ্রহ বোঝা যায়নি, তবে এও হতে পারে সে চেষ্টা করে তার আগ্রহ গোপন রাখছে, নিশাতকে ভালো রকম জানতে চায়। আজ ভোরে তিনি দেখলেন সাব্বির ক্যামেরা হাতে একা একা যাচ্ছে। বাবুকে সঙ্গে নিয়ে তিনি নিজেও এগোলেন। অল্প কিছু কথাবার্তা হলো। তিনি জিজ্ঞেস করলেন, দেশে কতদিন থাকবে? বেশি দিন না, ক্রিসমাসের ছুটির পর যাব। জানুয়ারির 3-4 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। তাহলে তো খুব অল্প দিন। জি। রেহানা ইতস্তত করেই বলেই ফেললেন, বিয়ে করে বউ নিয়ে ফিরবে নাকি? অনেকে তো তাই করে। এখনো কিছু ঠিক করিনি। আমার মা অবশ্য মেটে দেখছেন, বিয়ে করতেও পারি। রেহানা কিছু বললেন না। দেখলেন সাব্বির ক্রমাগত ছবি তুলছে। গাছের ছবি, নদীর ছবি, নৌকার ছবি। কুয়াশায় সব ঝাপসা দেখাচ্ছে। ভালো ছবি আসার কথা নয়, তবু ছবি তুলছে। রেহানা একটা ব্যাপার লক্ষ্য করলেন। এই ছেলেটি অত যে ছবি তুলছে, একবারও বলেনি, আসুন মামি আপনার একটা ছবি তুলে দিই। এই বয়সে ছবি তোলার তার কোনো শখ নেই, তবু একটা সাধারণ ভদ্রতা। সাব্বির বলল, আপনার নাতি খুব শান্ত, খুব চুপচাপ। খুব শান্ত না, বিরক্ত করে। নতুন জায়গা দেখে চুপ হয়ে আছে। অপরিচিত মানুষদের সামনে সে ভেজা বেড়াল। ওর বয়স কত? 5 বছরে পড়ল। রেহানা আশা করেছিলেন সাব্বির এবার বাবুর সম্পর্কে কিছু বলবে, কিন্তু সে কিছুই বলল না। অত্যন্ত মনোযোগের সঙ্গে একটা বকের ছবি ফোকাসে আনতে চেষ্টা করল। টেলিস্কোপিক লেন্স থাকা সত্ত্বেও বকের ছবিটি স্পষ্ট হচ্ছে না। বেশ কুয়াশা। মোটামুটি স্পষ্ট হলে ছবিটি ভালো হতো। বকের ধানি ছবিটি হালকা সবুজের ব্যাকগ্রাউন্ডে ভালো আসছে। রোদ আরেকটু চড়ে গেলে ছবি ভালো হবে না। সাব্বির, চলো যাই, তোমার মামা বোধ হয় রেগে যাচ্ছেন। চলুন। বাবুকে কোলে নিয়ে হাঁটতে তার কষ্ট হচ্ছে। একবার বললেন, বাবু আমার হাত ধরে হেঁটে হেঁটে চলো। বাবু শক্ত করে তার গলা চেপে ধরল, তার মানে সে কিছুতেই নামবে না। রেহানা আশা করেছিলেন সাব্বির বলবে, আমার কোলে দিন, আমি নিয়ে যাব। কিন্তু সাব্বির সেসব কিছুই বলল না। লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো। মেয়েদের সঙ্গে এত দ্রুত হাঁটা যায় না, এই সাধারণ ভদ্রতা কেন কি ওর নেই? রেহানা মনে মনে বেশ বিরক্ত হলেন। স্টেশনের কাছে এসে তিনি দিলু এবং জামিলকে দেখলেন। নোংরা একটা বেঞ্চিতে বসে চা খাচ্ছে। তাদেরকে ঘিরে 4-5 জন গ্রামের মানুষ বসে আছে মাটিতে। দিলু স্কার্ট পরে থাকায় তার ফর্সা পা অনেকখানি দেখা যাচ্ছে। দৃশ্যটি তার ভালো লাগলো না। গ্রামের মানুষগুলো বোধ করি বসে আছে ফর্সা পা দেখার জন্য। তিনি একবার ভাবলেন দিলুকে ডাকবেন, কিন্তু সেটা বোধহয় ঠিক হবে না। দিলু জামা কাপড় কী এনেছেন তিনি ভাবতে চেষ্টা করলেন, মনে পড়ল না। জামা কাপড় সব গুছিয়েছে নিশাত, তাকে জিজ্ঞেস করতে হবে। দিলু তাদের দেখেই ডাকলো, মা কোথায় ছিল তোমরা? তারপর ছুটে এলো তাদের দিকে। আমরা ভাবলাম তোমরা বোধহয় হারিয়ে গেছো। হারিয়ে যাব কেন, নে বাবুকে কোলে নে। দিলু বাবুকে কোলে নিয়ে বলল, সাব্বির ভাই আমাদের একটা ছবি তুলে দিন তো। এই বাবু ওনার দিকে তাকিয়ে হাসো তো লক্ষ্মী ছেলের মতো। সাব্বির ক্যামেরা ঠিকঠাক করতে লাগলো এবং ছবি তুলল বেশ কয়েকটি। রেহানার মনে হলো এই একটি ব্যাপারে ছেলেটির আগ্রহ আছে, ছবি তোলার কোনো ক্লান্তি নেই। ওসমান সাহেব ভেবে রেখেছিলেন রেহানার উপর খুব রাগারাগি করবেন, সেটা সম্ভব হলো না। সাব্বির রয়েছে, তার সামনে কোনো সিন ক্রিয়েট করা প্রশ্নই ওঠে না। তবু বিরক্ত স্বরে বললেন, তোমরা ছিলে কোথায়?
কাছি, তোমার জিপ তো এখন আসেনি, এত তাড়া কিসের? জিপ আসবে না, নষ্ট হয়ে পড়ে আছে। গরুর গাড়ি নিয়ে যেতে হবে। গরুর গাড়ি? 2টা গরুর গাড়ি, একটা মহিষের গাড়ি। তাড়াতাড়ি রওনা হওয়া দরকার, পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হবে। রেহানা অবাক হয়ে বললেন, 3টা গাড়ি কেন? পাগল ছাগলের কাণ্ড, যতগুলো পেয়েছে নিয়ে এসেছে। তোমার পুলিশের লোকজন কেউ আসেনি? না। ওসমান সাহেবের মনে হলো রেহানা মুখ টিপে হাসছে। কেউ নিতে আসেনি, ব্যাপারটা দুঃখজনক। এ নিয়ে হাসবে কেন? রেহানা বললেন, তোমার খবর বোধ হয় পাইনি, পেলে আসতো। ওয়্যারলেস মেসেজ দিয়েছি, পাবে না মানে? তোমাদের নীলগঞ্জ থানায় হয়তো ওয়্যারলেস নেই। প্রতিটি থানায় ওয়্যারলেস সেট আছে। কি বলছো এসব? দিলু বলল, বাবা আমি কিন্তু মহিষের গাড়িতে করে যাব। ওসমান সাহেব একটা ধমক দিতে গিয়ে নিজেকে সামলে নিলেন। তিনি প্রতিজ্ঞা করে বের হয়েছেন ছুটির সময়টা কোনো রাগারাগি করবেন না। কিন্তু মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। কেন কেউ নিতে আসবে না? থানাওয়ালাদের এত বড় স্পর্ধা থাকা ঠিক নয়। গাড়িতে গুছিয়ে বসতে বসতে 9টা বেজে গেল। প্রথম কথা হয়েছিল একটিতে যাবে শুধু মালপত্র, অন্য দুটির একটিতে জামিল ও সাব্বির, আরেকটিতে দিলুরা। কিন্তু নিশাত বলল, মা আমি বাবুকে নিয়ে গাড়িতে একা যেতে চাই। কেন? কেন টেন নেই, এমনি যেতে চাই। সবসময় তুই একটা ঝামেলা করতে চেষ্টা করিস। ঝামেলা করতে চেষ্টা করি না, কমাতে চেষ্টা করি। আমি মা একা যেতে চাই। নিশাত শেষ পর্যন্ত অবশ্য একা একা গাড়িতে ওঠেনি, রেহানা উঠেছেন তার সঙ্গে। প্রথম গাড়িটিতে বাবা, দিলু ও বাবু, মহিষের গাড়িটিতে জামিল ও সাব্বির। গাড়ি চলা শুরু মাত্রই সাব্বির মাথার নিচে একটা হ্যান্ডব্যাগ নিয়ে কুণ্ডলি পাখি শুয়ে পড়ল। জামিল বলল, কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, রাতে ভালো ঘুম হয়নি। এই ঝাঁকুনিতে ঘুম হবে? হবে, আমার অভ্যেস আছে। ঘুমাবার আগে একটা সিগারেট খাবেন? জি না, আমি সিগারেট খাই না। কিছুক্ষণের মধ্যেই সাব্বির ঘুমিয়ে পড়ল। জামিল একটা সূক্ষ্ম ঈর্ষাবোধ করল। এত সহজে কেউ অমন ঘুমিয়ে পড়তে পারে? একা বসে থাকাও ক্লান্তিকর ব্যাপার। নেমে গিয়ে প্রথম গাড়িটিতে ওঠা যেতে পারে, সেখানে সিগারেট খাওয়া যাবে না, এই একটা ঝামেলা। তাছাড়া সঙ্গী হিসেবে ওসমান সাহেব বেশ বোরিং হবেন বলেই তার ধারণা। লোকটির রসবোধ নেই। অফিসের বাইরে যে আরও কিছু থাকতে পারে তা খুব সম্ভব তিনি জানেন না। এক পর্যায়ে জামিলের মনে হলো এখানে আসা কি সত্যিই দরকার ছিল? মানুষ বেড়াতে যায় ফুর্তি করবার জন্য, এখানে কি সেরকম কিছু হবে? সম্ভাবনা খুব কম। জামিল গাড়োয়ানের পাশে এসে বসল। রাস্তায় ধুলো উঠছে। গরুর গাড়ি খুব ধীরে চলে বলে যে ধারণা আছে সেটা ঠিক নয়, বেশ দ্রুতই চলছে। গান শুনতে শুনতে যেতে পারলে হতো, কিন্তু ক্যাসেট প্লেয়ারটি নিশাতের সঙ্গে। ওদের কাছ থেকে চেয়ে নিয়ে আসবে নাকি? নিশাতের নাক ভার হয়ে আছে, মাথায় একটা ভোঁতা যন্ত্রণা। সে বলল, মা তোমার কাছে প্যারাসিটামল আছে? আছে। তোর জ্বর নাকি? না, সর্দি, মাথায় যন্ত্রণা হচ্ছে। রেহানা তার গায়ে হাত দিলেন। গা তো বেশ গরম, শুয়ে থাক। শুয়ে থাকতে হবে না, তুমি 2টি ট্যাবলেট দাও। পানি তো নাই। পানির বোতল পেছনে গাড়িতে। পানি লাগবে না, তুমি দাও। রেহানা 2টি ট্যাবলেট দিলেন। নিশাত একটুও মুখ বিকৃত করল না, ট্যাবলেট 2টি গিলে ফেলল। শুয়ে থাক। আমার শুয়ে থাকার প্রয়োজন হবে, আমি শুয়ে থাকবো, তোমার বলতে হবে না। তুই এত রেগে আছিস কেন? নিশাত মায়ের চোখে চোখ রেখে শীতল গলায় বলল, সাব্বির সাহেব আমাদের সঙ্গে যাচ্ছে কেন? ঠিক করে বলো তো মা। বেড়াতে যাচ্ছে। ও বাংলাদেশের অনেক ছবি তুলে নিতে চায়। আমরা গ্রামের দিকে যাচ্ছি শুনে সেও আগ্রহ করে যেতে চাইল। না, সে কোনো আগ্রহ দেখায়নি, তুমি ঝুলাঝুলি করেছিলে। যদি করেই থাকি তাতে অসুবিধা কি? আমাদের আত্মীয় এতদিন পর দেশে এসেছে, ঘুরে ফিরে দেখতে চায়। আসল ব্যাপার কিন্তু মা তা নয়। আসল ব্যাপারটা কি শুনি? তুমি চাচ্ছ ওই ছেলেটি যাতে আমাকে পছন্দ করে ফেলে এবং পুরানো দুঃখ কষ্ট ভুলে আমি তাকে বিয়ে করে ফেলি। যদি চেয়েই থাকে সেটা কি খুব অন্যায়?
হ্যাঁ অন্যায়, তুমি যা ভাবছো সেটা ঠিক নয়। আমি কি ভাবছি? তুমি ভাবছো আমার স্বামী নেই, একটা বাচ্চা আছে, কাজে আমার একটু অবলম্বন দরকার। এটা আমার ঠিক না। আমি তোমাদের বিরক্ত করব না, আমি নিজের দায়িত্ব নিজে নেব। অনেকবার তো তোমাদের বলেছি। নিশাদ দেখলো জামিল এগিয়ে আসছে। সে চুপ করে গেল। ক্যাসেট প্লেয়ারটা তোমাদের কাছে? জি না, দিলুর কাছে। জামিল এগিয়ে গেল। সামনের গাড়িটি অনেক দূর চলে গেছে। নিশাদ দেখলো জামিল দৌড়াতে শুরু করেছে। এই দৃশ্যটি কেন জানি ভালো লাগলো। রেহানা বললেন, জামিলকে বলে দে পানির বোতলটা দিয়ে যাক। কেন? ওষুধ খেয়ে তোর মুখ তিতো হয়ে আছে না? মা, আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না। দিলু ক্রমাগত কথা বলে যাচ্ছিল। ওসমান সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন তিনি দিলুর কথা বেশ মন দিয়ে শুনছেন এবং তার ভালোই লাগছে। সোহাগের নাম কেমন করে হয়েছে শুনবে বাবা? বলো শুনি। আমার দিকে তাকাও বলছি, অন্যদিকে তাকিয়ে আছো কেন? ওসমান সাহেব মেয়ের দিকে তাকালেন। দিলু হাত নেড়ে নেড়ে গল্পটা বলল। ওসমান সাহেব বললেন, এই জাতীয় মিথ প্রায় সব পুকুর সম্পর্কে আছে। এটা ঠিক নয়। একটা নির্দিষ্ট গভীরতায় মাটি কাটলেই পানি আসবে। শীতের সময় যদি নাও আসে, বর্ষার সময় বৃষ্টির পানিতে ভরে যাবে। দিলুর মন খারাপ হলো। গল্পটা তার বিশ্বাস করতে ইচ্ছে করছে। ওসমান সাহেব বললেন, রাজার মেয়ের নাম সোহাগী, এটাও বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্য নয় কেন? রাজার মেয়েদের এমন সাধারণ নাম থাকে না। ওদের গাল ভরা নাম থাকে, ফুলকুমারী, রূপকুমারী, নূরজাহান, নূরমহল। দিলুর বেশ মন খারাপ হলো। সে মুখ ফিরিয়ে বাইরে তাকালো এবং অবাক হয়ে দেখলো জামিল ভাই আসছেন। ক্যাসেট প্লেয়ারটা তোর কাছে? হ্যাঁ, ওটা নিতে এসেছি। জামিল গরুর গাড়ির পেছনে পা ঝুলিয়ে বসলো। দিলু ভালো করে দেখে কয়েকটা ক্যাসেট দে তো। রবীন্দ্রসঙ্গীত না হিন্দি ফিন্দি? দিলু ক্যাসেট বাজতে বাজতে বলল, বাবা কিন্তু সোহাগে পুকুরে গল্পটা বিশ্বাস করিনি। বাবা বলেছেন মাটি কিছু দূর খুঁড়লেই পানি আসবে। এটা ঠিক নয়। ঢাকা আর্ট কলেজে একটা বিরাট পুকুর আছে, খুব গভীর। বর্ষাকালে পর্যন্ত সেখানে এক ফোঁটা পানি থাকে না। সত্যি? হ্যাঁ। এবং অমাবস্যা পূর্ণিমায় কেউ যদি সেই পুকুরে নামে তাহলে খিলখিল করে হাসির শব্দ শোনে। ওসমান সাহেব পাইপে তামাক ভরতে ভরতে বললেন, জামিল সত্যি নাকি? পুকুরে পানি নেই বর্ষাকালেও, এটা সত্যি, আমি নিজে দেখেছি। তবে হাসির কথাটা জানি না, ওটা বানানোও হতে পারে। দিলু বলল, আমাকে পুকুরটা দেখাবেন? একদিন গিয়ে দেখে এলেই হয়, তোমাদের বাসার কাছেই তো। জামিল ক্যাসেট প্লেয়ার নিয়ে নেমে গেল। দিলু বলল, জামিল ভাই অনেক কিছু জানে। ওসমান সাহেব জবাব দিলেন না। জামিল ভাই আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করেছিল, সেটা দারুণ মজা, তোমাকে জিজ্ঞেস করব? আচ্ছা মনে করো তোমার কাছে 10 পানি দেওয়া হলো। এখন তুমি কি পারবে এই 10 পানি একবার এক জায়গায় থেকে অন্য জায়গায় নিতে? বালতি টালতি কিছু ব্যবহার করতে পারবে না, শুধু হাত দিয়ে নেবে এবং একবারে নেবে। ওসমান সাহেব বুড়ো কুসকে ভাবতে লাগলেন। দিলু মিটিমিটি হাসতে হাসতে বলল, খুব সহজ বাবা, চেষ্টা করলেই পারবে। একটু হিন্স দেব? না, হিন্স দিতে হবে না। ওসমান সাহেব সত্যি গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন। জামিল নিজের গাড়িতে ফিরে এসে দেখে সাব্বির উঠে বসেছে। ক্যামেরা নিয়ে কী সব যেন করছে। কি ঘুম হয়ে গেল? হ্যাঁ। কি করছেন? একটা ব্লু ফিল্টার লাগাচ্ছি। ব্লু ফিল্টার দিয়ে কি হয়? দিনের বেলা ছবি তুললে মনে হয় জ্যোৎস্না রাত্রিতে ছবি তোলা হয়েছে। আপনি নিজে তো একজন ইঞ্জিনিয়ার। জি। আপনাকে দেখে মনে হয় ছবি তোলাই আপনার একমাত্র কাজ। এটা আমার একটা হবি। খুব বড় ধরনের হবি মনে হচ্ছে। সাব্বির শান্ত স্বরে বলল, আমি কিন্তু খুব নামকরা ফটোগ্রাফার। আমার নিজের তোলা ছবি নিয়ে আমেরিকা এক পাবলিশার একটি বই বের করেছে, নাম হচ্ছে অন দি টপ অফ দ্য ওয়ার্ল্ড। আপনার কাছে কপি আছে? আছে, দিচ্ছি। সাব্বির আহমেদ 300 পৃষ্ঠার একটি বই বের করল তার সুটকেস থেকে। জামিলের বিস্ময়ের সীমা রইল না। এই বইটির কথা কি দিলুরা জানে?
না, নিজের কথা বলতে ভালো লাগে না। সাব্বির ছবি তুলতে শুরু করলো। ক্যামেরার শাটার পড়ছে। কোনো কিছু সে দেখেছে মন দিয়ে তা মনে হচ্ছে না। একটি গ্রাম্য বধূ লম্বা ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। শাটার পড়তে লাগলো খটখট। ছাগলের গলায় দড়ি ধরে একটা ৮-৯ বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। খটখট শাটার পড়তে লাগলো। জামিল বলল, এই ছবিটা আপনার ভালো হবে না। জ্যোৎস্না রাতে কেউ ছাগল চড়াতে বের হয় না। আপনি বরং ব্লু ফিল্টারটা বদলে নিন। সাব্বির হালকা গলায় বলল, উল্টোটাও হতে পারে। ছবি দেখে মনে হতে পারে রাতের রহস্যময়তায় মুগ্ধ হয়ে একটি শিশু তার পোষা প্রাণীটিকে নিয়ে বের হয়েছে। দুজনের চোখে বিস্ময় ও ভয়। তাদের ঘিরে আছে জ্যোৎস্না। আপনি কি ফটোগ্রাফার না কবি? আমি একজন ইঞ্জিনিয়ার। জামিল বইটির পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনার এই বইটিতে তো মানুষের কোনো ছবি নেই, শুধুই জড়বস্তুর ছবি। মানুষের ছবি বেশি তোলেন না? আমার অন্য একটি বইতে মানুষের ছবি আছে, সবই অবশ্য নোট ছবি। বইটি আছে? আছে। আমেরিকা আপনি কতদিন ধরে আছেন? প্রায় 11 বছর। দেশে ফিরবেন না? না। কেন? থাকবার জন্য ওই জায়গাটি ভালো। বিশাল দেশ, ঘুরে বেড়ানোর চমৎকার সুযোগ। এরকম পাওয়া যায় না। তাছাড়া কি? সাব্বির কথা শেষ করলো না। মাঠের দিকে চোখ ফিরিয়ে বলল, এগুলো সর্ষে ফুল না? হলুদ রঙের কি চমৎকার ভেরিয়েশন। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমার আছে জল, প্রথম পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠান্ডাজনিত কারণে আমার ভয়েসের খুবই বাজে অবস্থা, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে, এবং যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।